জনসংখ্যার অনুযায়ী এবং ঘনবসতিপূর্ণ আপনার সংখ্যা অনুযায়ী দুটোতেই কিন্তু বাংলাদেশ উপরের দিকে। তার সাথে সাথে হচ্ছে যে নগরায়ন এবং যে আমাদের যে দ্রুত নগরায়ন হয়েছে, এটা কিন্তু হচ্ছে অর্থনীতি এখানে হচ্ছে যে প্রবৃদ্ধি হার নিয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে বিগত আমাদের 50 বছরের অধিক। তো এই সময় যে এখানে অর্থনীতির যে প্রবৃদ্ধি হয়েছে, তার সাথে সাথে হয়েছে যেহেতু অর্থনীতির যে সুযোগ বা ইকোনমিক অপরচুনিটিস যেগুলো শহরের মধ্যে পাওয়া যায়, মূলত ঢাকার মধ্যেই পাওয়া যায়। তো আমরা দেখেছি যে ঢাকার মধ্যে হচ্ছে যে এখানে অভিবাসী এখানে বাংলাদেশের ভিতরে এখানে ইন্টারনাল মাইগ্রেশন এখানে হচ্ছে পেসটা বেড়ে গেছে। এবং আমরা যদি দেখি ওয়ার্ল্ড ব্যাংকের এখানে তথ্য অনুযায়ী যে শহরের জনসংখ্যা হচ্ছে বাংলাদেশে 41%, এবং এর মধ্যে হচ্ছে 37% এই নগরের জনসংখ্যাটা হচ্ছে শুধু হচ্ছে গ্রেটার ঢাকা বা বৃহত্তর ঢাকার মধ্যে হচ্ছে কনসেন্ট্রেটেড আছে। না এটার মধ্যে হচ্ছে যদি আমি দেখি এখানে যদি আপনার আলো তথ্য অনুযায়ী যে প্রায় 2,40,00,000 জনসংখ্যা 2025 সালে হচ্ছে শুধু গ্রেটার ঢাকাতে পাবো। এটা হচ্ছে একদম হচ্ছে লেটেস্ট ফিগার এখানে হচ্ছে ইউএন তথ্য অনুযায়ী। এবং আমি যদি ঢাকার যে আরবান কোর বলি বা ঢাকার যেখানে হচ্ছে বলবো যে এখানে হচ্ছে যে মেট্রোপলিটন এরিয়ার যে একদম এখানে কেন্দ্রস্থল হচ্ছে মাত্র 300 কিলোমিটার স্কোয়ার। এবং এখানে আমি একটা কথা বলে দিব যে এখানে আমি ঢাকার যখন আরবান ডেন্সিটি খুঁজছিলাম আমি বেশ একটু ঝামেলায় পড়লাম, কেন একটা হচ্ছে ইউএনএ এখান থেকে দেখছি হচ্ছে প্রায় 79,000 79,000, আবার ইকোনমিক্সে দেখছি হচ্ছে 24,000 ইকোনমিক্সে যেখানে আপনার এখানে আপডেট আছে। তো এটার ডিফারেন্সটা কি? এটা হচ্ছে মেজারমেন্টের। একজন আরবান কোড নিয়েছে এখানে হচ্ছে 300 কিলোমিটার, আরেকজন নিয়েছে হচ্ছে যে গ্রেটার ঢাকা এরিয়াটা নিয়েছে। কিন্তু আপনি যেই তথ্যটাই ধরেন একটা ব্যাপার হচ্ছে বিতর্কের ঊর্ধ্বে যে ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটা শহর। এটা হচ্ছে প্রথম জিনিসটা যেটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমি যখন বলবো যে ঢাকাকে হচ্ছে যে আমি সুন্দর করে এখানে হচ্ছে ব্লক ওয়াইজ বিল্ডিং করবো ইত্যাদি করবো, তাহলে প্রশ্ন থাকে এত বড় ঘনবসতিপূর্ণ এই জায়গাটাকে আমি কি করব? এইটা হচ্ছে প্রথম প্রশ্ন এক। তার সাথে সাথে হচ্ছে যদি আমি এখন আবাসন খাতে যাই বা রেসিডেন্সিয়াল সেক্টরে যাই, এখানে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাহিদা এবং যোগানের এখানে হচ্ছে যে অসামঞ্জস্য। এখানে কেন হচ্ছে যে আমরা যদি ইউএনএ এস্টিমেট অনুযায়ী এবং হচ্ছে তার জন্য আমি যদি ইউএনএ এস্টিমেট যতটা পেরেছি চেষ্টা করেছি যেটা হচ্ছে বিতর্কের ঊর্ধ্বে। তো ইউএনএ এস্টিমেট হচ্ছে যে আমাদের যে হাউজিং এর যে এখানে বা হচ্ছে যে আবাসন খাতের যে এখানে আমাদের যে ঘাটতি, এটা কতটা হচ্ছে 6 মিলিয়ন ইউনিট। 6 মিলিয়ন ইউনিটের ঘাটতি আছে আমাদের। এবং এটা হচ্ছে 2030 সালে এটা হচ্ছে 10.5 মিলিয়ন ইউনিটের হবে। মানে চাহিদার চেয়ে সরবরাহ হচ্ছে 10.5 মিলিয়ন ইউনিট কম। আপনারা বুঝতে পারছেন যে আবাসন খাতের কত বড় সংকট এখনই বিদ্যমান, সামনে এটা আরো প্রকট হবে। তো আগেই আমি আপনাকে বলে দিচ্ছি এগুলো কেন বলছি। বলার জন্য আমি বলতে পারি হচ্ছে যে প্ল্যান সিটি এখানে হয়েছে, এখানে পরিকল্পিত নগরী হয়েছে, আমার এখানে নানান ধরনের এইভাবে ঢাকাকে সাজাতে হবে। নিশ্চয়ই আমিও চাই যে হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে এখন সালমান খানের মতো আমি এখানে বডি বিল্ডিং করে আগের মতো আমার চুলে হেয়ার ইমপ্ল্যান্ট করতে পারি, কিন্তু আমার তো এখনকার যে আমার যে ইনফ্রাস্ট্রাকচারটা দেখতে হবে। তো আই হ্যাভ টু ওয়ার্ক উইথ হোয়াট আই হ্যাভ। তো আমার এখানে হচ্ছে চাহিদা এবং হচ্ছে সরবরাহ হচ্ছে প্রচুর এখানে হচ্ছে ঘাটতি। এছাড়া আমি যদি এখানে বলি এখানে যে প্রত্যেক বছরে বাংলাদেশের এখানে হচ্ছে অ্যাপার্টমেন্টের চাহিদা যে ফ্ল্যাটে আমরা থাকি এটা হচ্ছে 1 লাখ গড়ে, কিন্তু আমাদের রিয়েল এস্টেট সেক্টরে এখানে ওরা মাত্র 8% হচ্ছে এটা হচ্ছে সরবরাহটা দিতে পারে। এটা হচ্ছে তো প্রথমে আমি আপনাদেরকে দিলাম হচ্ছে বাংলাদেশে ঘনবসতিপূর্ণ এখানে এবং ঢাকা শহরের মানে এখানে জনসংখ্যার কি এখানে তথ্য। দ্বিতীয়টা বললাম হচ্ছে যে আমাদের আবাসন খাতে পুরো বাংলাদেশে এখানে হচ্ছে যে এখানে আমাদের এই সরবরাহ এবং চাহিদা ডিমান্ড এবং সাপ্লাইয়ের যেখানে হচ্ছে যে এখানে একটা বিশাল বড় একটা ফারাক। 3 নম্বর হচ্ছে যে আমরা যখন আর আমাদের বাংলাদেশে একটা খুব একটা ভালো জিনিস আছে যেটা হচ্ছে যে রিয়েল এস্টেট সেক্টর এবং হচ্ছে ওর সাথে সাথে আনুষঙ্গিক যে এখানে এই সেক্টরগুলো আছে স্টিল, রড, কনস্ট্রাকশন, এদের অর্থনীতিতে ভূমিকাটা কি? কেন দেখুন এটা একটা আমাদের বাংলাদেশে এটা হচ্ছে যে আমাদের বলবো যে ব্রিটিশ আমল থেকে এটা আমাদের একটা ভূমিকা, এটা আমাদের বলতে ডিএনএর মধ্যে আছে যে ব্যবসায়ী খারাপ। এককালে বলতাম মারোয়ারিরা খারাপ, এককালে বলতাম হচ্ছে পাঞ্জাবি ব্যবসায়ী খারাপ,
বাংলাদেশি ব্যবসায়ী থাকতো। হ্যাঁ, এটা আমি ব্যবসায়ীদের পক্ষে কোনো কথা বলছি না। তো ব্যবসায়ীদেরকে সমালোচনা করা হচ্ছে আমাদের একটা জাতিগত এটার অধিকার। কিন্তু এখন আমরা দেখি হচ্ছে যে আমি এখন আবারও এর জন্য বলে নিচ্ছি, অর্থনীতি এখানে হচ্ছে তথ্য অনুযায়ী আমি কি পাচ্ছি, তারপর আমরা হচ্ছে আলোচনাটা আগাবো। তো আমাদের এখানে যে আমাদের এখানে রিয়েল এস্টেট সেক্টর আছে, তারা হচ্ছে যে আমাদের জিডিপিতে প্রায় 8% যোগান দেয়, 7.93%। এটা হচ্ছে 2022-2023 সালে অর্থ বছরের তথ্য অনুযায়ী। কোথা থেকে পেয়েছি? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, তারপর এর সাথে যদি আপনি মনে করেন আনুষঙ্গিক যে ইন্ডাস্ট্রিগুলো আছে, যেমন সিমেন্ট, রড, সিরামিক, তাহলে এটা হচ্ছে 12 থেকে 15% জিডিপির এখানে হচ্ছে কনজারভেটিভ এস্টিমেট, এর চেয়ে বেশিও হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে কি রিয়েল এস্টেট সেক্টরে কত লোক এখানে আমরা হায়ার করি? 2.5 মিলিয়নের মতো। 2.5 মিলিয়নের মতো লোক, দক্ষ এবং অদক্ষ, এখানে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে হায়ার করি। এর মধ্যে হচ্ছে আপনার স্থপতিবিদ বা আর্কিটেক্ট, এর মধ্যে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার আছে, এর মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, 3000 গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, আপনার 10,000 ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 20,000 ম্যানেজমেন্ট অফিসার্স। তো ইনারা আছে। তো দক্ষ এবং অদক্ষ কর্মী নিয়ে হচ্ছে 2.5 মিলিয়নের মতো হচ্ছে আমরা হচ্ছে নিয়োগ করি ডিরেক্ট। আচ্ছা, এবং এর সাথে সাথে হাউজিং সেক্টরে কেমন বিনিয়োগ হয়? দেশি এবং বিদেশি বিনিয়োগকে একসাথে নিয়ে গেলে আনুমানিক 13 বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ হয়, যেটা হচ্ছে 1.5 লাখ কোটি টাকা। এর মধ্যে 90% বিনিয়োগ একমাত্র আবাসন খাতে হয়, যেগুলো এইটাতে হচ্ছে কালো টাকাটা সাদা করার জন্য হচ্ছে আবাসন খাতে ব্ল্যাক মানি হোয়াইট স্কিমটা আছে। কিন্তু আমি বলবো কাউন্টার হিসেবে, আরে বাবা, টাকাটা তো দেশেই আছে, দেশের টাকা দেশেই আছে এবং এটাতে কর্মসংস্থান হচ্ছে, এটা আমরা ভুলে যাই।